আমি যখন দশম শ্রেণীতে উঠলাম তখন একটা ফ্যামিলি অকেশনে আমার কাজিনদের বন্ধুরা দাওয়াতে এসেছিল। সেই বন্ধুদের মধ্যে একজন ছিল আমার হাজবেন্ড ইয়াসির আহমেদ। সেদিনই নাকি আমাকে ভালো লেগে যায় তার, কিন্তু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখে আমি তার চেয়ে বয়সে অনেক ছোট। সে তখন অনার্স ফাইনাল ইয়ারে আর আমি এসএসসি পরীক্ষার্থী। বয়সের ব্যবধানের সাথে সাথে ফ্যামিলি স্ট্যাটাসেরও মিল ছিল না আমাদের। আর তাছাড়াও আমি স্বাধীনচেতা ফ্যামিলির মেয়ে, অপরদিকে সে রক্ষণশীল ফ্যামিলি বিলং করে। স্টুডেন্ট সেও ভালোই ছিল, তারাও রংপুরেরই বাসিন্দা কিন্তু গ্রামাঞ্চলের। ওদের পৈতৃক সম্পত্তি অনেক, বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ওরা 3 ভাইবোন এবং ওই সবার থেকে বড়। বড় হিসেবে ওর দায়িত্বও বিশাল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর টিউশন করিয়ে যা আর্ন হয় তা বাসায় পাঠায়। যদিও বা ওদের অভাব নেই, কিন্তু এক্সট্রা অ্যাসেট এগুলো। আর ম্যাক্সিমাম সময়ই সকল খরচ ওর চাচা দিয়ে থাকেন না চাওয়া সত্ত্বেও। কারণ একটাই, ওর বাবা ওর চাচাকে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন ছোট ভাইয়ের আসনে বসিয়েছে, পড়াশোনা করিয়েছে, সম্পত্তি লিখে দিয়েছে এবং সংসার পেতে দিয়েছে। ওর চাচা ওর কাছে আরেকজন বাবা। আমি মূলত ওর সম্পর্কে প্রথম দিনই ইনফরমেশন কালেক্ট করেছিলাম, কারণ ও আমাকে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিয়েছে ও আমার ওপর ইন্টারেস্টেড। আমি তো ভালোবাসায় তখন বিশ্বাসী না, ওর স্ট্যাটাসটা মনে করিয়ে দেবার জন্যই সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো প্রপোজ করে দিবে, কিন্তু আমার ধারণা ছিল ভুল। ওরা আরও 3 দিন আমাদের বাসায় থাকলো, কিন্তু প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিন থেকে আমার ওপর ইন্টারেস্ট দেখালো না, আর এমনকি আমার দিকে তাকাতো না অবধি। আমি ভাবলাম নিশ্চয়ই ভাইয়ারা ব্যাটাকে কিছু বলে আটকেছে। কয়েকদিন পর আমার স্কুলের সামনে হঠাৎই তার সাথে দেখা। আমাকে দেখে সেই এগিয়ে এসে কথা বলল। আমি তো অবাক, তবুও ভদ্রতা বজায় রেখে কথা বললাম। সে আবার আমাকে চা খাওয়াতে চাইল। আমার বিরক্ত লাগছিল, আমি নানা অজুহাত দেখিয়ে চলে আসলাম। 2 দিন পর আবার দেখা হলো ওই স্কুলের সামনেই, কিন্তু সেদিন ছাড়ল না, চা খাওয়ালই। দ্বিতীয় দিনও আমলে নিলাম না, কিন্তু এরপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগল। কখনো বাসার গলির সামনে, কখনো মোড়ের দোকানে, কখনো স্কুলের সামনে, কখনো বা টিউশন ক্লাসে গিয়ে। বারবার তো ইনসিডেন্টালি দেখা হতে পারে না। এবার আমার মস্তিষ্কে ব্যাপারটা নাড়া দিল। কিছুটা চিন্তা আর পাল্টা নজরদারি করতেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে আসলে আমাকে ফলো করে, আমার পিছেই লেগে থাকে, কিন্তু ঠিক ছ্যাঁচড়া প্রেমিকের মতো না। অথবা ওরকমই, কিন্তু বোঝাতে চায় না। যেদিন আমার কাছে ব্যাপারটা খোলাসা হলো সেদিন আমি ঠিক করলাম এবার সরাসরি কথা হবে। পরদিন সে আবার দাঁড়িয়েছিল আমার স্কুলের সামনে। আমি সোজা বেরিয়ে তার কাছে গিয়ে বললাম, ওইদিকে চলুন, কথা আছে। সে ভয়ে চুপসে গেল, কিন্তু আমার পেছনে পেছনে গেল। কলেজের পাশে একটা পুকুর ছিল, ওই পুকুর পাড়ে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি আমার পেছনে পেছনে ঘুরঘুর করেন কেন? সে থতমত খেয়ে জবাব দিল, আমি কই, মানে প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখা হওয়া তো ইনসিডেন্স না। 2-1 দিন দেখা হলো মানলাম, কিন্তু গত 1 মাস থেকে প্রতিদিন। আসলে রুষা, দাঁড়ান, আগে আমাকে কথা বলতে দিন। আপনি আসলে আমার পিছে পড়েছেন কেন? আমার আর আপনার বয়সের ব্যবধান দেখেছেন? আপনি ভালো জায়গায় পড়াশোনা করছেন, ভদ্র মানুষ, অথচ একটা টিন এজ মেয়ের পেছনে এভাবে পড়ে আছেন। আপনার আসলে মতলবটা কি? আমার ভাইয়েরা আপনাকে বলেনি আমার সম্পর্কে? নাকি আমাদের টাকা পয়সা দেখে? ইনাফ রুষা, তুমি আমাকে বলার সুযোগই দিচ্ছ না, শুধু নিজের মনগড়া গল্প পেরে যাচ্ছ। আমার স্বভাব এরকম নয়, কিন্তু হয়ে গেছে, আমি কি করতে পারি? সেদিন তোমাকে দেখার পর থেকে, তোমার খোঁজ খবর নেয়ার পর থেকে আমার তোমাকে ভালো লেগে গেছে। আমি কি করব এখানে? আমি অনেকবার ভেবেছি তুমি কোথায় আর আমি কোথায়, আমাদের কিছুরই মিল নেই, তবুও এই বেহা মনটা মানছে না। তোমাকে আমার ভালো লেগে গেছে, এখানে আমার দোষ কোথায় বলো? রাতে আমি ঠিকমতো ঘুমুতে ভুলে গেছি, চোখ বন্ধ করলে তোমার চেহারা ভেসে ওঠে। তোমাকে পাবো না ভাবলে বুকে ব্যথা হয়। শোনেন, এসব ব্যথা ট্যাথা আসলে আমার জন্য না, আপনার হার্টে প্রবলেম হইছে, ডাক্তার দেখান।
আমার ডাক্তার তো তুমিই রুশরা। আরে আজব, আমি ডাক্তার হতে যাব কেন? ভালোই ভালোই বলছি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন, নইলে হাত পা আস্ত থাকবে না। বিরক্ত হয়ে বললাম আমি। আমি কি তোমায় ডিস্টার্ব করছি রুশা? উনি অসহায়ভাবে জিজ্ঞেস করলেন। হ্যাঁ করছেন, নেক্সট টাইম আর যেন না দেখি। রূঢ়ভাবে বলে আমি চলে গেছিলাম, ফিরেও তাকাইনি। বাসায় এসে ভেবেছিলাম থ্রেড দিয়েছি, কাজ হবে নিশ্চয়ই, কিন্তু না হলো না। পরদিন একদম গলির মুখে আমি চোখ পাকিয়ে তাকাতেই সে মাথা নিচু করে বলল, তোমাকে না দেখে ভালো লাগছিল না রুশা। আমি জবাব না দিয়ে চলে গেলাম। তারপর আবার একদিন দেখা হলো। প্রতিদিনই সকালে নয়তো বিকেলে দেখা হতোই, আর আমি পাত্তা না দিয়ে চলে আসতাম, তবে তার মুখে একটা কথাই ছিল, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না রুশা। আরও একটা মাস অতিবাহিত হলো। একদিন কাক ডাকা ভোরে হঠাৎ সে আমার বাড়ির সামনে এসে আমাকে কল করল। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ না করলেও একসময় বিরক্ত হয়ে রিসিভ করতে হলো। আমি হ্যালো বলার আগেই ওপাশ থেকে কথা ভেসে আসলো, আমি তোমার বাসার সামনে রুশরা, প্লিজ একবার আসবে। আমি কণ্ঠ শুনেই বুঝতে পেরেছিলাম কে, এবং অবাক হয়ে গেছিলাম তার সাহস দেখে। কয়েকটা কড়া কথা শোনানোর জন্য নিচে গেছিলাম, কিন্তু আমি তো আরো অবাক। কুচকানো একটা শার্ট, এলোমেলো চুল আর টকটকে লাল চোখ নিয়ে সে দেয়ালে মিশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক পা দু পা করে এগিয়ে এসে আমার গালে হাত দিয়ে বলল, ঢাকায় ফিরবো রুশা, তোমাকে কতদিন দেখব না, খুব কষ্ট হচ্ছে। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম লোকটার দিকে। দেখতে পারবে না জন্য কেউ কাঁদে? ভ্রু কুচকে বললাম, কেঁদেছেন আপনি? সে মাথা নেড়ে বলল, উহু, কিন্তু ঘুমাতে পারিনি। আসতে আসতে 6 মাস লেগে যাবে। আমি কি তোমাকে কল করতে পারি? না পারেন না, প্লিজ রুশা, কাতর স্বরে রিকোয়েস্ট করল সে। আমার হাসি পেয়ে গেল। হাসি চেপে বললাম, ঠিক আছে, কিন্তু যখন তখন কল দেয়া যাবে না। একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, সেটা আমি বলে দিব। এবার তার মুখে হাসি ফুটল। সে প্রশস্ত হাসি দিয়ে আচমক আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ রুশা, থ্যাংক ইউ। আমি দ্বিতীয়বার হতভম্ব। মৃদু চিৎকারে বললাম, করছেন কি? সে চট করে সরে এসে মাথা নিচু করে বলল, সরি রুশরা, বুঝতে পারিনি। আমি চুপ করেছিলাম। সে আবারও বলল, সরি রুশরা, এক্সট্রিমলি সরি, মাফ করে দাও। কানে ধরেন। কান ধরব? আজ্ঞে। সে ইতস্তত করে কানে ধরল। হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছিল আমার, কিন্তু আমি তো হাসব না তার সামনে। হুট করে পেছনে ঘুরে গেলাম আর বাড়ির ভেতরে হাঁটা দিলাম। সে পেছনে থেকে জানতে চাইল, আমি কি এভাবেই থাকব? বাড়ির ভেতর ঢুকে মাথা বাড়িয়ে বললাম, 2 সেকেন্ডে উধাও হতে পারলে ভালো, নইলে দাঁড়িয়ে থাকেন এভাবে। এবার তার মুখে হাসি ফুটল। সে মৃদু চিৎকার করে বলল, ভালোবাসি প্রিন্সেস, খুব মিস করব কিন্তু। আমি কেন যেন লজ্জা পেয়ে হেসে দিলাম। লোকটা সত্যিই পাগল। চলবে।